এটা হলো আগে প্রতিদিন তারা 3 গাড়ি তেল পাইতেন। এই সংকট সৃষ্টি হওয়ার পরে দেওয়া হয় 1 গাড়ি। এইটা দিয়ে তারা 24 ঘন্টা কাভার করতে পারেন না। যত সময় তাকে দেন, যখন থাকে না তখন তারা বন্ধ করতে বাধ্য হয়। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগের স্বাভাবিক সময়ের চাইতে এখন তেল অনেক বেশি বিক্রি হচ্ছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পান যখন 3 ভাগের 1 ভাগ, আপনারা বেশি বিক্রি করেন কোত্থেকে? তারা বললেন যে এই কথাটা সত্য নয়। আমরা যেহেতু 3 ভাগের 1 ভাগ পাই, ওই আগের 3 ভাগের 1 ভাগই আমরা বিক্রি সমানও পারি না, বেশি তো প্রশ্নই। সম্মানিত ভাইয়েরা, কি বলবো, জাতীয় সংসদকে বলা হচ্ছে মহান জাতীয় সংসদ, পবিত্র জাতীয় সংসদ, সার্বভৌম জাতীয় সংসদ, অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু সেই জাতীয় সংসদে দাঁড়িয়ে যদি জাতিকে অন্ধকারে রাখা হয় এবং সত্য কথা বলা না হয়, যদি অসত্য তথ্য দেওয়া হয়, তাহলে এটা জাতির জন্য দুর্ভাগ্যের এবং লজ্জার। আমরা দুঃখ প্রকাশ করছি যারা এই তেল নিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কষ্ট করছেন, রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে। আমরা যদি পারতাম তাদের দুঃখ দূর করার মতো কিছু আমাদের হাতে থাকতো, আমরা সেটা করতাম। আমরা এখন যেটা পারবো, আপনাদের হয়ে এখন কথা বলবো যে আমরা গিয়েছি, হাওয়ায় বসে কথা বলছি না, এসিতে বসে কথা বলছি না। আমরা ওখানে গিয়েছি গরমের মধ্যে, অল্প সময় হলেও আমরা তাদের সাথে থেকেছি, কথা বলেছি, বুঝেছি। এই চিত্র এখন সংসদে আমরা নিয়ে এসেছি। আমরা এটা বিশ্বাস করি এবং স্বীকার করি, এই সংকটটা এই সরকারের তৈরি না। এই সংকট তৈরি হয়েছে বিশ্বের যুদ্ধে লাগার কারণে। তাহলে এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। তা না করে ধামা চাপা দেওয়া হলে, ধামা চাপা দিলে সেচে কি পাওয়ার টিলার চালানোর জন্য আমার কৃষক ভাইটা তেল পাবে? যারা বাইক চালাইয়া নিজের সংসারটা কোনো সুরত নির্বাহ করে, আমি জিজ্ঞেস করেছি ভাই আগে কত? বলে যে আগে 1,500-2 হাজার টাকা রুজি করতাম, এখন কত? কয় না, এখন তো 500-600। অথচ দ্রব্যের মূল্য বেড়ে গেছে 2টা কারণে। একটা হলো তেলের বাজারে অস্থিরতা, সংকট, এই জন্য পরিবহন খরচ বেড়ে গেছে। আর একটা হলো চাঁদাবাজির রেটও বাড়াই দিচ্ছে। এই 2টার ভার এসে সাধারণ জনগণের গাড়ে ফেলছে। আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে কথা বলব। আমরা সকল অন্যায়ের বিপক্ষে। আমরা বলতে কারা? আপনাদেরকে বাদ দিয়ে নয়, এই সবাই মিলিয়ে আমরা। আপনারা আমাদেরকে সংসদে পাঠিয়েছেন ভোট দিয়ে, আশা করেছিলেন আমরা সরকার গঠন করব। আল্লাহর ইচ্ছে ওটা হয় নাই, এই নিয়ে কোনো আফসোস নাই। আমরা সরকার গঠন করলাম কি করলাম না, এটা আমাদের কাছে বড় ব্যাপার নয়। আমাদের কাছে বড় ব্যাপার আমরা জনগণের জন্য কথা বলতে পারলাম কিনা, কাজ করতে পারলাম। আমরা কথাও বলবো, যেখানে সম্ভব কাজও করবো ইনশাআল্লাহ। সব কাজ এখন চাইলেই আমরা পারবো না, যা আমরা পারবো তা আমরা করবো ইনশাআল্লাহ। একদিকে এই অবস্থা, অন্যদিকে আইন শৃঙ্খলার মারাত্মক অবস্থা। আপনারা দেখেছেন আজকে 3 দিন হয়ে গেছে বা 4 দিন হবে, গাজীপুরের মাওনায় একজন ইমাম সাহেবের মেয়েকে দিনে দুপুরে তার সামনে থেকে ঘরের দরজা ভেঙে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছে কিছু দুর্বৃত্ত। আমরা খবর পেয়েছি তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এই দুর্বৃত্তপনা করেছে। বাবা বলতেছে আমার মেয়েটা যদি দুনিয়া থেকে চলে যেত এত কষ্ট আমার লাগতো না। এখন আমার মেয়েটা কোথায় আছে আমি তো জানি না। আমি সেই দুর্ভাগা বাবা যার চোখের সামনে থেকে আমার কলিজার টুকরাকে কেড়ে নিল। আমি চেয়ে চেয়ে শুধু চোখের জল পানি ফেললাম, আমি আর কিছু করতে পারলাম না। ও বাবা, জাতি হিসাবে আমরা তোমার কাছে লজ্জিত, তুমি আমাদেরকে ক্ষমা করো। সরকারকে বলবো, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সচিবালয়ের একজন কর্মকর্তা কর্মচারীর এক ছেলেকে এইরকম অপহরণ করা হয়েছিল। ওনার হস্তক্ষেপে 24 ঘন্টার মধ্যে মা বাপ তাকে ফিরে পেয়েছিল। আমি বলবো আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে। এখন আপনি হস্তক্ষেপ করে এই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে তার বাবা এবং মায়ের বুকে ফিরে দেন। এবং আপনারও একটা মেয়ে আছে, অন্তত আপনার মেয়েটার মুখের দিকে তাকাইয়ে ওই মেয়েটাকে তার মা বাপের কাছে ফেরত দিন। আর যাতে কোনো দুর্বৃত্ত বাংলাদেশে এটা করতে না পারে, এই জন্য ওই দুর্বৃত্তদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধান করে, জনগণের সামনে এই শাস্তিটা দৃশ্যমান করে, দ্রুত বিচার করে ওদেরকে তাদের পূর্ণ পাওনাটা বুঝিয়ে দেন।
জনগণ আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি তা না করেন তাহলে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আপনার। যে দেশের সরকার একটা অবুঝ নিরীহ মেয়ের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের দেশ চালানোর নৈতিক অধিকার কতটুকু সেটা আপনারাই বিচার করবেন, আপনাদের উপর ছেড়ে দেবেন, দেশবাসীও বিচার করবেন।